বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে খুবই পরিচিত যে আমাদের কোভিড-19-এর কারণে যে ত্রাণ সামগ্রী আমরা দিচ্ছি সেটার একটা নতুন ভার্সনে আমরা জাতীয়ভাবে একটা নামকরণ করে ফেলেছি। অনেকেই হয়তো দলীয় নামকরণ বলে এটা আখ্যায়িত করবেন। সেটা হচ্ছে আমরা এখন ত্রাণ সামগ্রীর নাম না বলে আমরা সবাই এখন উপহার বলছি। সেই উপহার বিষয়টা নিয়েই এখন আমি এটার একটা নতুন নাম দিয়েছি যে আমাদের অর্থনীতি হচ্ছে বর্তমান সময়ে উপহারের অর্থনীতি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কর্মরত আছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উপহারের অর্থনীতি বিষয়ক আলোচনাটি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্রথম দিকে যেই বিষয়টি আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ঈশ্বর বা সৃষ্টিকর্তা কোনো কিছু পরিবর্তন করতে পারেন না। ঐতিহাসিকগণেই এই পরিবর্তনটা ঘটিয়ে থাকে। আর ঈশ্বর কেন পারেন না? কারণ ঈশ্বর যে ইতিহাস রচনা করেছেন সেই ইতিহাস সবটুকু সত্য নিংড়ি দিয়ে রচনা করেছেন। আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তা চেতনারও পরিবর্তন হয়। অর্থনীতি যদি একটা গতিশীল বিজ্ঞান হয়ে থাকে, অর্থনীতিরও কিছু পরিবর্তন সাধিত হয়। তার কারণে আজকের এই সময় উপযোগী আলোচনা, যেটাকে আমরা বলছি উপহারের অর্থনীতি বা গিফটস ইকোনমিক্স। আসলে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ ব্যয় করে জনসাধারণের জন্য ত্রাণ সামগ্রীর বিতরণ করা হচ্ছে সেটার নিউ ভার্সন নামকরণ করা হয়েছে উপহার সামগ্রী, যেটা বিভিন্ন নেতার উপহার, বিভিন্ন চেয়ারম্যানের উপহার, বিভিন্ন মেম্বারের উপহার। আসলেই সবচেয়ে পরিতাপের বিষয় এবং প্রশ্ননীয় বিষয় আজকের এই আলোচনার বিষয় যে কিভাবে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে উপস্থাপিত হচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উপহার অর্থনীতি। আমরা ভুলে গেলে চলবে না, সরকারিভাবে যে চাল ডাল তেল বিক্রি করার জন্য বিভিন্ন এলাকায় ট্রাক গিয়ে দাঁড়িয়ে সেই চাল ডাল বিক্রি করে আমরা মিডিয়া বা পত্রপত্রিকায় দেখেছি সেই চাল ডাল কিভাবে মানুষ অনেক জায়গায় লুট করে নিয়ে গেছে। সেই বিশৃঙ্খলাকে শৃঙ্খলাবদ্ধ করে আনার জন্য পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আমি আরও একটি জাতীয়ভাবে যেটি আমরা অলরেডি ভুলে গেছি যে আমাদের ঈদ যে জাকাত দেওয়া হয়, জাকাতের শাড়ি নিতে এসে অনেকে পদদলিত হয়ে নিহত হয়েছেন, সেই ঘটনাগুলো আমরা জাতীয় পত্রিকায় দেখেছি। আসলে ঐতিহাসিকভাবে এই দুই ঘটনার খুবই মিলবন্ধন রয়েছে বলে আমি মনে করি। আসলে তারপরও সব দিকে দলীয় স্বার্থ বলা হোক বা ব্যক্তি স্বার্থ বলা হোক, সব দিকেই ছাড়িয়ে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। আসলে এই ধর্মীয় চিন্তা চেতনা থেকে বলতে গেলে দানে আনে। অর্থনীতির ছাত্র হিসেবে আমি সবসময় দেখে এসেছি অর্থনীতি মানুষকে স্বার্থপর মানুষ হিসেবে চিন্তা করে, কারণ মানুষ মাত্রায় যৌক্তিক চিন্তাশীল আচরণ করে থাকে। আসলে অর্থনীতি ইহকাল নিয়ে ব্যস্ত, পরকালে কি হবে কি হবে না সেই বিষয় অর্থনীতির পাঠ্য বিষয় নয়। তাই আমি অনেক সময় দুষ্টমি করে বলে থাকি আসলে কেউ যদি বেহেস্তবাসী হয় সেখানে অর্থনীতির চিন্তা চেতনার কোনো দরকার হবে না, কারণ অর্থনৈতিক চিন্তা চেতনা সেখানেই জাগৃত হয় যেখানে সম্পদের সীমাবদ্ধতা থাকে। আর বেহেস্তে কোনো সম্পদের সীমাবদ্ধতা থাকবে না বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করে রেখেছি। আসলে মানুষ একদিকে স্বার্থপর, আরেকদিকে এই দলীয় স্বার্থ এবং পরার্থপরতার নীতি অনুসরণ করেই মানুষ এই কোভিড-19-এর সময়ে অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। তাই স্বার্থপর অর্থব্যবস্থায় উপহারের অর্থনীতি একেবারেই অযৌক্তিক বিষয় বলে আমি মনে করি। তা আমার মনে হয় এই উপহারের অর্থনীতি কি তাহলে একমাত্র পরকালের ভাবার বিষয় নাকি দলীয় স্বার্থের বিষয়, সেই প্রশ্ন থেকেই যায়। 1776 সালে ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেছেন যে মানুষ স্বার্থপর এবং বাজারের অদৃশ্য হাতের মাধ্যমেই এই স্বার্থপরতা চরিতার্থ হয়। আমি আরও সুস্পষ্ট করে বলতে পারি যে আমরা যদি সবাই সবার ব্যক্তিকেন্দ্রিক থেকে যদি স্বার্থপর হই, টোটাল সমাজ ব্যবস্থা একদিন স্বার্থপর হবে এবং পুরা জাতীয়ভাবে আমরা স্বার্থপরভাবে এই নিজের ভালো দিকটাকেই আমরা বেছে নিতে পারবো। তাহলে সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই, ব্যক্তি সবাই উপকৃত হবে। এখন আসা যাক তাহলে কিভাবে মূল অর্থনীতি আর আজকের আমার দেওয়া উপহারের অর্থনীতি
পরিচালিত হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আসলে দার্শনিক মত অনুসারে আমরা আগে থেকেই জেনেছি মানুষ নিজেকে ভালোবাসে, তার মানে হচ্ছে মানুষ স্বার্থপর, মানুষ শত্রু ছাড়া আরও অন্যান্যকে ভালোবাসতে শিখেছে, তার মানে মানুষ স্বার্থপর নয়। এই দ্বিধাদ্বন্দ্বতায় যখন আমরা ভুগছি তখনই আমাদের এই কোভিড-19-এর সময় আমাদের মাঝে 3টি প্রশ্ন এসে হাজির হয়েছে। আমরা যে উপহারের অর্থনীতি বলছি, সেই উপহার বা ত্রাণ সামগ্রী বা দান খয়রাত কারা এবং কেন করবে, এবং দ্বিতীয় যে প্রশ্নটির সম্মুখীন আমরা হচ্ছি, সেই দান সামগ্রী বা উপহার দলীয় স্বার্থেই হোক যে আমরা বিতরণ করব, সেটার উপকার কী, এবং এই ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী বিতরণের কারণে সামগ্রিক অর্থনীতির কতটা কল্যাণ বয়ে আনবে। আসলে ঐতিহাসিকভাবেই সত্য কারা এবং কেন এই ত্রাণ সামগ্রী বা দলীয় স্বার্থে যেটাকে আমরা উপহার সামগ্রী বলছি সেটা কেন বিতরণ করে। অনেক অর্থনীতিবিদ মনে করেন এই ত্রাণ সামগ্রী বা উপহার বিতরণ করা হচ্ছে এক ধরনের স্বার্থপর কাজ, সেটা দলীয় চিন্তা বা স্বার্থের কারণেই হোক। আবার উপহার প্রদানকারী উপহার গ্রহণকারী মর্জি মাফিক মতে চালাতে পারে। আমরা বলি অমুক নেতার উপহার, অমুক চেয়ারম্যানের উপহার, অমুক নেত্রীর উপহার, তার মানে হচ্ছে এই উপহার দলীয় স্বার্থে বা মর্জি মাফিক চালাতে পারে, সেই আশা ব্যক্ত করে এই উপহার সামগ্রী বর্তমান সময়ে বিতরণ করা হচ্ছে। কেউ কেউ আবার উপহার গ্রহীতার কল্যাণে আনন্দ লাভ করেন বলেই অনেকেই বেসরকারিভাবে এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন মানুষের দোরগোড়ায়। অনেকে মনে করেন অন্যেরা যখন এই ত্রাণ সামগ্রী বা দান খয়রাত করছে, আমিও ত্রাণ সামগ্রী বা দান খয়রাত করছি। আবার অনেকেই মনে করছেন আমি সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই আমি এই ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি যারা আমাদের সমাজ ব্যবস্থায় হতদরিদ্র। সুতরাং উপহারের অর্থনীতি এখনও আমাদের কাছে ধর্মীয় এবং অনেকের কাছে দলীয় স্বার্থের এক আলো ছায়ার জগৎ বলে আমার কাছে মনে হয়। আসলে এই লকডাউনের সময় কী ধরনের উপহার সামগ্রী বা উপকরণ আমরা দিতে পারি? অর্থনীতির ছাত্র হিসেবে খুবই সহজভাবে বলতে গেলে প্রথম যে বিষয়টা হচ্ছে, এই ত্রাণ সামগ্রী বা উপহারসমূহ দলীয় স্বার্থে নয়, যারা এই ত্রাণ সামগ্রী পাওয়া যোগ্যতা রাখে তাদেরকেই দেওয়াই সমীচীন, এবং যারা এই ত্রাণ সামগ্রী পাওয়ার যোগ্য নয়, যাদেরকে আমরা ধনী শ্রেণীর লোক বলে থাকি, তারা এই ত্রাণ সামগ্রী পাওয়া যাতে না পায় সেই ব্যবস্থার লক্ষ্যে আমাদের সরকার ব্যবস্থা নিরলস কাজ করে যাচ্ছে বলে আমি আশাবাদ রাখি। এবং এই সমস্যার সমাধান, বন্টন ব্যবস্থার এই সমাধান কিভাবে সমাধান করা যায়, অর্থনীতি সুস্পষ্টভাবে এই সমস্যার সমাধান ব্যক্ত করেছেন। একটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতাকে আরও সুনিশ্চিতভাবে ঢেলে সাজাতে হবে, যেটা অলরেডি যে আমাদের প্রতিনিধির পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশাসনকেও এই ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী বিতরণ করার সাথে সংশ্লিষ্ট করা হয়ে গেছে। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটা বলবো বাজার ভিত্তিক একটা সমাধান, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি, যদি ত্রাণ সামগ্রী হিসেবে বা উপহার সামগ্রী হিসেবে ইনফেরিয়র গুডস বা নিকৃষ্ট দ্রব্য বিতরণ করা হয়, তবে ধনী শ্রেণী এই নিকৃষ্ট দ্রব্য বা ত্রাণ সামগ্রী গ্রহণ করতে আগ্রহ বোধ করবে না। তবে অনেকে বলতে পারবেন এই সময় যে ধনিক শ্রেণীদেরকে, গরিব শ্রেণীদেরকে নিকৃষ্ট পণ্য যদি দান করা হয়, তাদের ক্ষেত্রে একটা মানবিক নিষ্ঠুরতা বলে মনে করা হয়। আসলে তাদের যদি এই ইনফিরিয়র বা নিকৃষ্ট দ্রব্য প্রদান না করা হয়, তাহলে আমরা অনেক জায়গায় দেখছি ডাল চোর, তেল চোর এবং বিভিন্ন চোরদের আধিপত্য বেড়ে যায়। তার মানে হচ্ছে যারা নিশ্চিত ভুক্তভোগী, যার ঘরে আহার নেই, তার মোটা চাল কি আর চিকন চাল কি, তার খেতে পারলেই হলো, দুবেলা দুমুঠো ভাত খেতে পারলেই হলো। তার মানে অর্থনৈতিক বাজার ব্যবস্থার একটা অন্যতম সমাধান হচ্ছে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী হিসেবে নিকৃষ্ট দ্রব্য প্রদান করা। সেই নিকৃষ্ট দ্রব্য হতে পারে মোটা গম, মোটা চাল, সেই নিকৃষ্ট দ্রব্য হতে পারে নিম্নমানের চাল। উপহার অর্থনীতির আওতায় বা আমরা যদি এই উপহার অর্থনীতির আওতায় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অর্থ তহবিল প্রদান করেছেন, যেখানে আমাদের কৃষকদের জন্য 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ অলরেডি ঘোষণা করা হয়েছে। সেখানে সহজ শর্তে স্বল্প ঋণে সেই সুদ প্রদান করা হবে। কিন্তু অতীত বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যায়, এই সহজ শর্তে কম সুদে যখন ঋণ বিতরণ করা হবে, তখন দেখা যাবে যে অধিকাংশ ধনিক শ্রেণী সেই সহজ শর্তে কম সুদে ঋণ পেয়ে গেছে। আমার অসহায় কৃষক ভাইয়েরা সেই ঋণের টাকা পাবে না বলে অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়। কারণ যখন সুদের হার কম হয় এবং শর্ত শিথিলযোগ্য হয়, সেখানে ধনী নয়, গরিব নয়, ধনিক শ্রেণীরা সেই ঋণ নেওয়ার জন্য ভিড় জমায়।
এবং আরও অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় সরকারি সহজ শর্তে ঋণ নেওয়ার পরেও ধনিক শ্রেণীরা সে ঋণ পরিশোধ করে না, অথচ বেসরকারি ঋণ ব্যবস্থায় অনেক কঠিন শর্ত এবং উচ্চারে সুদ সেই ঋণ পরিশোধ করে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলা যায় যে সহজ শর্তে কম সুদে যে কৃষক, অসহায় কৃষক ঋণ নিয়ে থাকে সে 80 থেকে 90 ভাগে পরিশোধ করে ফেলে। সুতরাং আরেকটা বিষয় আমি বলার চেষ্টা করতেছি যে উপহারের অর্থনীতি কিভাবে কার্যকর হবে। আসলে আমি ছোট্ট একটা মানুষ, আমি আমার একটা গ্রামে ছোট্ট একটা উদ্যোগ নিয়ে আমি কথা বলতে চাই। এই কোভিড লকডাউনের সময় যখন আমি উপহার সামগ্রী বা ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য একটা উদ্যোগ নেই, তখন এই উদ্যোগকে বিভিন্ন সামাজিকভাবে শিক্ষিত মানুষরা অনেকভাবে বিশ্লেষণ করেছেন। তার দুটি রূপ আমি বলছি। অনেকে সামাজিকভাবে আমার এই উদ্যোগকে এমনভাবে মনে করেছেন যে সামাজিকভাবে এই অতি দরিদ্র বা অসহায় মানুষকে আরও সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে নির্ভরশীল করে গড়ে তুলবে, এবং একটা শ্রেণী আসলে নির্ভরশীলতা নয়, তাদের এই লকডাউনের সময় বেঁচে থাকাই প্রধান লক্ষ্য হয়ে যদি এই ত্রাণ সামগ্রী বিতরণ করা বা উপহার সামগ্রী বিতরণ করা হয়, অবশ্যই তারা উপকৃত হবে। উপহারের অর্থনীতির সিংহভাগ চুরি, বাটপার, দখলদারদের বা দলীয় স্বার্থে ব্যবহার হওয়ার কারণে সিংহভাগই চলে যাচ্ছে ধনিক শ্রেণীদের হাতে। এবং এই উপহার অর্থনীতির কয়েকটি অন্যতম অসুবিধা হচ্ছে উপহার পাওয়া আশায় অনেকে কাজ করতে চায় না। অনেকে এটা মনে করেন সরকারি বা সামাজিক ব্যয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। উপহার বন্টন ব্যবস্থায় দেখা দেয় নানাবিধ দুর্নীতি। অলরেডি বন্টন ব্যবস্থায় প্রশাসক দিনকে দিন ফুলে ফেঁপে উঠছে এবং অনেকে এই সামাজিক নিরাপত্তার ফান্ডকে অপব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে। আরও একটি সামাজিক সমস্যা হচ্ছে যারা বিভিন্ন সোর্স থেকে উপহার সামগ্রী বা ত্রাণ সামগ্রী গ্রহণ করে সামাজিকভাবে একটু সচ্ছলভাবে চলাফেরা করতেছেন, অথচ যারা একটু আত্মনির্ভরশীল, লজ্জায় কারো কাছে ত্রাণ সামগ্রী উপহার সামগ্রীর জন্য যাচ্ছে না, তারা এই মুহূর্তে খুব কষ্টে দিনাতিপাত করছে বলে আমি মনে করি। সামাজিক নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক সমস্যা। আমরা ভুলে গেলেই চলবে না, আমাদের সরকারি ব্যয় ক্রমেই বেড়ে চলছে। ফলে কি হবে আমরা সকলে জানি। অর্থনৈতিক ছাত্র হিসেবে আমি বলতে চাই, যখন সরকারি ব্যয় ক্রমে বেড়ে যাচ্ছে, সরকারের কর বাড়িয়ে দিতে হবে। অবশ্যই আগামী বাজেটে অবশ্যই সরকার কর বাড়িয়ে দেবে। যারা কাজ করে, কর বাড়ানো মানে হচ্ছে যারা কাজ করে তাদের আয় কমে যাবে, এতে করে যারা কাজ করে তাদের কর্মস্পৃহা কমে যাবে, এতে করে তাদের উৎপাদনশীলতা কমে যাবে। অর্থনীতি যদি উৎপাদনশীলতা কমে যায়, অর্থনীতি প্রবৃদ্ধির হারও কমে যাবে। এতে কিছু বিশেষ একটা বিষয় লক্ষ্য করা যাবে যে সামাজিক নিরাপত্তা খাতে নতুন সম্পদের যোগান দেওয়া সম্ভব হবে না বলে আমি মনে করি। ফলে সামাজিক নিরাপত্তার উপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তার উপর নির্ভরশীলতা কমিয়ে সকলে যাতে কাজ করে খেতে পারে, এই ব্যবস্থা নিশ্চিত করাই হবে সামাজিক নিরাপত্তার মূল লক্ষ্য। উপহার অর্থনীতি ধর্মীয় ও দলীয় স্বার্থের উপরে থেকে অর্থনীতির মৌলিক উপাদানসমূহকে অস্বীকার না করে উপহার সামগ্রী বিতরণ করাই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আসলে গরিবকে ভালো করা যায়, গরিব যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেদিক খেয়াল রাখতে হবে। এই কাজে আবেগ ভিত্তিকে নয় বা দলীয় স্বার্থে নয়, এই ব্যাপারে সম্যক ধারণার আলোকে কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং আরও একটি বিষয় আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাজার অর্থনীতির 3টি অনুশাসনকে বাদ দিয়ে কোনো কার্যক্রম চালালে চলবে না। সেটা একটা হচ্ছে গরিবদের এমন সাহায্য দেওয়া ঠিক নয় যাদের কাজ করতে নিরুৎসাহিত করবে। গরিবদের এমন সাহায্য দেওয়া ঠিক হবে না যাতে তাদের কাজ করতে নিরুৎসাহিত হবে। এবং যে সমাজে অলসতা পুরস্কৃত হয় সে সমাজে সবাই ফাঁকি দিতে চেষ্টা করে বা চাইবে। নিকৃষ্ট পণ্য উপহার হিসেবে প্রদান করা যেতে পারে এবং এতে করে ধনীদের আকর্ষণ ওই ত্রাণ সামগ্রী বা উপসামগ্রীর উপর কমে যাবে। নিকৃষ্ট দ্রব্য সেটা হতে পারে মোটা গম, মোটা চাল বা নিম্নমানের চাল। আর গরিবদের জন্য যে বিশেষ কর্মসূচি নেওয়া হবে সেই কর্মসূচির সাথে ধনীদের কর্মসূচিকে মিলালে হবে না, একই কর্মসূচি নেওয়া যাবে না। কারণ যদি ধনী গরিব একই কর্মসূচির আওতায় নেওয়া হয়, অবশ্যই অর্থনীতির আরেকটি গ্র্যাসাম লয়ের মতে যে ধনী লোকেরা গরিবদের অর্থকে গ্রাস করে ফেলবে। তাই পরিশেষে আমি বলতে পারি যে বেশি ভালো করতে গেলেও অকল্যাণ ডেকে আনা সম্ভব, বা দলীয় স্বার্থে কাজ করতে গেলেও দলের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আমার অর্থনৈতিক মৌলিক বাস্তবতাকে অস্বীকার করে
টেকসই উন্নয়ন অর্থনীতি সম্ভব নয়। এই কোভিড-19-এ সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা যে কোভিড-19-এর সাথে যুদ্ধ করছি, অবশ্যই আমরা এই যুদ্ধে একদিন জয়লাভ করব। খুদা হাফেজ।